দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি ডায়াগনস্টিক কেয়ার নিবেদিত নির্বাচনের হাওয়া। নির্বাচনের হাওয়ায় আজকের যে বিষয়টি আমরা তুলে এনেছি, গণভোট। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন 24-এর যে আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকারের পতন ঘটেছে, সেই আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা জনাব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাহাঙ্গীর ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আসলে আজকের এই যে বিশেষ আয়োজনটি, এই আয়োজনটি হচ্ছে যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই সংসদ নির্বাচনে এবার গণভোট আয়োজন করা হয়েছে। নির্বাচনের পাশাপাশি আমরা দেখেছি যে সরকার এবং আন্দোলনকারী যারা রয়েছেন বা বিভিন্ন রাজনৈতিক দল এই গণভোটকে চেয়েছিলেন নির্বাচনের আগে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট হোক। তো অবশেষে সরকার কিন্তু একই দিনে সেই আয়োজনটি করতে যাচ্ছে। আপনি 24-এর আন্দোলনে ছিলেন, সেদিনের সেই স্মৃতি এবং সেই সময়কার সরকার এবং সামনে আসছে যে সরকার, কি বলবেন নিউজ 71 দর্শক? প্রথমে আমি আপনার মাধ্যমে news71.com নিউজে দেশে এবং বিদেশি যে দর্শকরা আছে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, আর আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে স্টেজে এসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমে যে বিষয়টা বলবো যে আমাদের যে আন্দোলনটা হয়েছিল বিগত সরকারের সময়, আমাদের সে আন্দোলনের পরবর্তীতে একটা স্বৈর শাসকের পতন এবং তার ভেতর দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল, আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্রের সংস্কার করা, একটি নতুন বাংলাদেশ যে নির্মাণ করা। আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশে এটাই কিন্তু প্রথম গণ অভ্যুত্থান ছিল না। এর পূর্বে 1990-এর দশকের যে গণ অভ্যুত্থান ছিল, সেখানেও কিন্তু একটা উদ্দেশ্য ছিল গণ অভ্যুত্থানের, যে নতুন বন্দোবস্তের ব্যবস্থা করা। কিন্তু পরবর্তীতে সেই ব্যবস্থাটি করা হয়নি বিধায় পরবর্তীতেও লম্বা একটা সময় আমরা বিভিন্ন রকমের স্বৈরতন্ত্রের ভেতর দিয়ে কিন্তু আমাদের অতিবাহিত হতে হয়েছে। তো সেই হিসেবে এখন একটি গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটটি আসলে আয়োজন করা হয়েছে আমাদের জনগণের চাহিদার উপর ভিত্তি করে। আমাদের যে আন্দোলনটা ছিল সেটা সির্ফ একটি আন্দোলন বললে হবে না, সেটা ছিল একটা বিপ্লব, এবং এটার উদ্দেশ্য ছিল রাষ্ট্রকে পুনর্গঠন করা এবং রাষ্ট্রকে ঢেলে সাজানো, রাষ্ট্রের সংস্কার করা। তো সেই রাষ্ট্রের সংস্কার করার ক্ষেত্রে বর্তমান যে সরকার, অর্থাৎ যেটাকে আমরা আমাদের জনগণের সরকার বলি, জনগণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারকে ক্ষমতায় এনেছে। সেই সরকারের কাছে আমাদের কিন্তু চাওয়া ছিল যেটা, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান বা বিপ্লব চলাকালে যেই গণ কি বলে এটাকে, যে মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত হয়েছে, সেই মানবতা বিরোধী অপরাধগুলোর আপনার হচ্ছে বিচার করা। দ্বিতীয় ছিল রাষ্ট্রের সংস্কার করা। তৃতীয় ছিল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ করা। তো সেই তিনটা ধাপ, যে তিনটা কমিটমেন্ট সরকার করেছিলেন, সেই তিনটা কমিটমেন্টের মধ্যে গণভোট হচ্ছে দ্বিতীয়। গণভোট মানে রাষ্ট্রের সংস্কারটা হচ্ছে এখন দ্বিতীয় ধাপে আছে। তো সেই সংস্কারের ক্ষেত্রে জনগণের মতামতের প্রয়োজন আছে বিধায় সরকার সে এককভাবে সিদ্ধান্ত না নিয়ে সে প্রথমে কিছু কমিশন গঠন করেছে, সংস্কার কমিশন গঠনের পর সেই সংস্কার কমিশনগুলো যে রূপরেখা দিয়েছে, সেটা সে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সাথে আলাপ আলোচনা করে তারা কিছু সংস্কার করার ব্যাপারে উদ্যোগী হয়েছে, এবং সেই সংস্কারগুলো জনগণের কাছে তারা দিয়েছে যে এইগুলো জনগণ দেখুক এবং জনগণ গণভোটের মাধ্যমে তার রায়টা জানাক যে তারা কি এই সংস্কারগুলো চাচ্ছে না চাচ্ছে না। এটি হচ্ছে গণভোট হচ্ছে মূল থিম। এই যে গণভোটের জন্য যে সরকার বিভিন্ন ভাবে প্রচারণা করেছে, আমরা দেখেছি যে গণভোটের গাড়িও কিন্তু এসেছিল জুলাই আন্দোলনের যেই বিষয়গুলো, থিমগুলো তুলে ধরার জন্য। আসলে এই গণভোটের হা না যে ভোট, যদি আমি আপনার কাছে জানতে চাই একজন জুলাই যোদ্ধা হিসেবে,
যদি না জয়যুক্ত হয়, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাষ্ট্র কাঠামো গঠনের ক্ষেত্রে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন? আ- আসলে আহ, আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে বলবো যে এই গণভোটে নায়ের কোনো অপশন নেই। যদি আমরা নতুন বন্দোবস্ত চাই, তাহলে অবশ্যই হাকে জয়যুক্ত করতে হবে। তারপরও আমি ধরে নিলাম কিছু সময়ের জন্য যদি জয়যুক্ত হয়, তাহলে কি হবে? তাহলে রাষ্ট্র পুনরায় পূর্বের যে অবকাঠামো স্বৈরতন্ত্র সেদিকে ফিরে যাবে, ধাবিত হবে। আবারও দেখবেন হয়তো কিছু সময় ভালো থাকবে রাষ্ট্র, সাময়িক সময়ের জন্য, কিন্তু দীর্ঘমেয়াদে আবার কোনো না কোনো ব্যক্তি স্বৈরাচার হয়ে যাবে। আসলে যে ক্ষমতায় আসছে সে তো স্বৈরাচার হয়ে আসছে না, রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামো তাকে স্বৈরাচার হতে বাধ্য করছে। আমরা চাচ্ছি সেই কাঠামোটা পরিবর্তন করতে। সেই কাঠামোটা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে যেই ক্ষমতা আসুক না কেন, সে স্বৈরাচার হওয়ার সুযোগটা পাবে না। যখন আমি তাকে সুযোগই না দিব স্বৈরাচার হওয়ার, সে স্বৈরাচার হবে কিভাবে? তো দর্শক, আপনারা দেখছিলেন মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার কেয়ার নিবেদিত নির্বাচনের হাওয়া। আজকে আমাদের বিষয় ছিল গণভোট, এবং আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জুলাই আন্দোলনের একজন সম্মুখসারী, মুন্সিগঞ্জ জেলায় সম্মুখসারী একজন যোদ্ধা, সোহাগ আহমেদ। আমরা তার কাছ থেকে শুনছিলাম যে আসলে গণভোট যদি পরাজিত হয় তাহলে কি হবে। দর্শক, আমরা একটু আপনাদেরকে একটু অবগত করার জন্য কিছু তথ্য আমরা আপনাদেরকে জানাতে চাই। এই যে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন, এই দুইটি বিষয়কে কিন্তু প্রাধান্য দিয়ে কিন্তু এই গণভোটকে আরো আহ, হার দিকে নিয়ে যাওয়ার জন্য এই যে সংস্কার কমিশন, সেই যে সংস্কার করার জন্য যেই চারটি তথ্য তুলে ধরা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের কারণে আমরা দেখেছি গত যেই সরকার ছিল, সেই সরকার এক সময় তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত করে আবার এই এই তত্ত্বাবধায়ক ছাড়াই কিন্তু সরকারের অধীনে কিন্তু নির্বাচন হয়েছে, যার ফলে বিগত তিনটি নির্বাচন কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা একটু জানতে চাই এই একটি প্রশ্ন, যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে, এই যে যে এই বিষয়টা আসলে আপনি কি বলবেন? না, এই বিষয়টা তো স্পষ্ট যে বাংলাদেশে একটি দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একেবারেই সম্ভব না, তা আমরা দেখেছি। তাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অবশ্যই অন্তর্বর্তীকালীন একটি গভর্নমেন্ট দরকার, যার কাজ হচ্ছে আপনার নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর করা। সেটাকে আপনি তত্ত্বাবধায়ক সরকার বলেন না যে সরকার বলেন, আমরা চাই যে একটি দল নিরপেক্ষ সরকার মিড টার্মে থাকবে, যে কিনা আপনার নির্বাচন পরিচালনা করবে, নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে, এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর, যাতে পূর্বের ন্যায় দলীয় সরকার তার দলীয় আধিপত্য এবং সরকারের যে ক্ষমতাগুলো, যে আপনার মেকানিজম গুলো ইউজ করে, সে যাতে আপনার ভোটের কারচুপি এবং বিরোধী দলমত দমন এইসবের মাধ্যমে যাতে পুনরায় ক্ষমতা আসতে না পারে, এটি হচ্ছে আমাদের চাওয়া। আরেকটা বলেছিলেন আপনি, নির্বাচন কমিশনের কথা বলছিলেন। দেখুন, আমরা আসলে সবসময় আমরা সমস্যা নিয়ে যে আলোচনা করি, সেটা উপরে আলোচনা থাকে, উপরের লেয়ারের সমস্যার গোড়াটা আমরা দেখি না। আপনি দেখুন, আপনার মনে আছে যে নির্বাচন কমিশন নিয়ে একটা আইন করার কথা ছিল বিগত সরকারের সময়। সেই আইনটাকে সে খুব সূক্ষ্মভাবে নির্বাচন কমিশন আইনকে না করে সে নির্বাচন কমিশন নিয়োগ আইন করলো। আপনি দেখুন, সে একেবারে সূক্ষ্ম একটা কারচুপি করেছে। নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হবে সেটা নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা ছিল না। মাথা ব্যথার মূল কারণটা ছিল যে নির্বাচন কমিশনটা কিভাবে গঠন হবে এবং সেই কমিশন কাজ কিভাবে করবে। আপনি নির্বাচন কমিশনারদের আপনি কোনো জবাবদিহিতার আওতায় আনবেন না, তাহলে আপনি কিন্তু ফেরেস্তা বসান না কেন, সে যদি জবাবদিহিতার আওতায় না থাকে, সে তো তার ইচ্ছে মতো কাজ করবে। তাই এখন আমরা চাচ্ছি যে নির্বাচন কমিশনেরও একটা আপনার আইন থাকুক, এবং নির্বাচন কমিশনার যারা থাকবেন
তারা যেন তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে, এবং দায়িত্ব সঠিকভাবে পালন না করলে তার দায়িত্ব শেষ হওয়ার পর তার কি বিচার হবে, কি জবাবদিহিতে হবে, সেটা যাতে জনগণের সামনে নিশ্চিত করা যায়। আমরা চাই না বিগত যে নির্বাচন কমিশনাররা ছিলেন তারা যে ধরনের আচরণ করেছেন, এবং তাদের আচরণের ফলস্বরূপ আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের পর আমরা দেখেছি নির্বাচন কমিশনারদের কিরকম হেনস্থার শিকার করতে হয়েছে। আমি মনে করবো যে নির্বাচন কমিশনার ভবিষ্যতে যারা হবেন তারা তাদের যে পূর্বসূরি আছে তাদের এই বিষয়টা মাথায় রেখে তারা দেশ এবং জনগণের জন্য কাজ করবে। যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, আর আজকে তারিখ ধরে যদি বলি যে আর আহ, কত 7 কি 8 days। আচ্ছা, এর মধ্যে এই এই যে স্বল্প সময়ের মধ্যে আসলে সাধারণ ভোটার যারা রয়েছে, নারী ভোটার বর্তমানে বাংলাদেশে 50-50, নারী পুরুষ সমান সমান ভোটার রয়েছে। সেক্ষেত্রে আসলে গণভোটের যেই প্রশ্ন চারটা রাখা হয়েছে, সেই চারটা প্রশ্ন সাধারণ মানুষ কতটুকু অবগত হতে পেরেছে, বা নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো এই গণভোট নিয়ে আসলে ভোটারদের উদ্দেশ্যে কি কোনো ধরনের তৎপরতা আপনারা দেখেছেন কিনা? আসলে এখনো পর্যন্ত আমার চোখে তেমন আমি কিছু দেখিনি। সরকার চেষ্টা করছে, সরকার তার বিভিন্ন সংস্থাগুলোর মাধ্যমে সরকার গণভোটের প্রচারণা করছে, ক্যারাভান গাড়ি নামিয়েছে, গাড়ির মাধ্যমে প্রচারণা করছে, এবং কিছু কিছু রাজনৈতিক দল আছে তারাও তাদের নিজস্ব ওয়েতে হচ্ছে গণভোটের প্রচারণাটা চালাচ্ছে। কিন্তু আমরা চেয়েছিলাম যে গণভোটটা জাতীয় নির্বাচনের পূর্বে হোক। এটার উদ্দেশ্য ছিল যাতে মানুষ এটার দিকে ফোকাস করতে পারে। এখন দেখেন দুইটা নির্বাচন একসাথে, এখন আপনি গণভোটে প্রচারণা করবেন, না আপনি যদি একজন এমপি ক্যান্ডিডেট হন সে আপনার ওই ব্যক্তি এমপি ক্যান্ডিডেটে প্রচারণা করবে। মানে দুইটা প্রচারণা করছে, অনেকেই করছে, করছে না কিন্তু তা বলছি না আমি, কিন্তু কেমন জানি আমার কাছে মনে হচ্ছে এটা লেজে গোবরের অবস্থা হয়ে যাচ্ছে। কারণ ইভেন আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা পয়েন্ট হচ্ছে যে এইবার নির্বাচন কমিশন প্রচারণার যে বিষয়টা রেখেছে এটা আমার কাছে একটুখানি মনে হয়েছে এটা আরেকটু অন্যভাবে করলেও পারত। কারণ আপনি নির্বাচনে আচরণ বিধি মানে এরকম ভাবে প্রস্তুত করেছেন যে সবাইকে আপনি হাত পা বেঁধে দিয়েছেন। প্রচারণার জন্য অল্প সময়, সম্ভবত 22 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, তারপর হচ্ছে অনেক সীমাবদ্ধতা আছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে এই বিষয়গুলো মাথায় রেখে আপনার যারা ক্যান্ডিডেট তারা হচ্ছে নিজস্ব প্রচারণাটা বেশি করবে, গণভোটটা পিছিয়ে যাবে। তারপরও সরকার যে প্রচারণা চালাচ্ছে, ইভেন আমি দেখছি যে অনেক ছাত্র সংগঠন যারা আছে, মুন্সিগঞ্জেও ছাত্র সংগঠন এবং সাধারণ জুলাই যোদ্ধা ছাত্ররা আপনার গণভোটের প্রচার করছে, অত্যন্ত ভালো কাজ, এটাকে আমি সাধুবাদ জানাই, অ্যাপ্রিসিয়েট করি বিষয়টাকে। ইভেন আপনারা যারা আছেন গণমাধ্যম কর্মী, সিভিল সোসাইটির লোক, সবাই এটাকে নিয়ে প্রচারণা করছে, আশা করি ভালো একটা ফলাফল পাবো। কিন্তু যে চারটা প্রশ্নের কথা বলছেন, আমাদের দেশের বৃহৎ একটা অংশ আছে যারা হচ্ছে গ্রামে বসবাস করে, তারা হয়তো এই বিষয়টা ভালো করে নাও বুঝতে পারে। এই কারণে কিন্তু এটাকে হানা ভোটের মধ্যে রাখা হয়েছে, যে যাই আপনি বোঝাচ্ছেন মানুষকে এটাই বোঝানো হচ্ছে যে ভাই আপনি গণভোটে হা ভোট দিন। কেন দিয়েন কি দিয়েন এটা আসলে অনেকটা বোঝানো যাচ্ছে, অনেকটা বোঝানো যাচ্ছে না, অনেকটা এক কথায় বলা হচ্ছে যে নতুন বন্দোবস্ত চাইলে, নতুন বাংলাদেশ চাইলে আপনি গণভোটে হা দিন। এইভাবে প্রচারণাটা চালিয়ে যাওয়া হচ্ছে, আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা শুনছিলাম সোহাগ আহমেদের কাছ থেকে এই নির্বাচনী হওয়ার গণভোট বিষয়ে বিভিন্ন তথ্য। দর্শক, আপনারা জানেন যে এই যে 24-এর যে ছাত্র জনতার আন্দোলন, সেই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিগত সময়গুলোতে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের যেই বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি এবং যে বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্যই কিন্তু 24-এ ছাত্র জনতার একটি বিশাল আন্দোলন হয়েছিল, এবং সেই বিশাল আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু একটি সরকারের পতন হয়েছিল, দেশ ত্যাগ করতে হয়েছিল। আজকে সেই দেশ ত্যাগ করার পরে কিন্তু 1.5 বছর পার হয়ে গেল, এবং 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচনের 2টি পার্ট নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি গণভোট। এই গণভোট
ভোটকে হা এবং না দিয়ে কিন্তু বিভক্ত করা হয়েছে। আমরা আজকে কথা শুনছিলাম মুন্সিগঞ্জ জেলায় যে 24-এর যে আন্দোলন হয়েছিল, সেই 24-এর আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা, তার কাছ থেকে আমরা জানছিলাম যে আসলে গণভোটটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলোর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বহন করে। দর্শক আমরা এবং দর্শক আপনাদেরকে বলতে চাই যে দেশে বিদেশে যে যেখান থেকেই news721.tv-র মিনিস্টার ডায়াগনস্টিক কেয়ার নিবেদিত নির্বাচনের হাওয়া অনুষ্ঠানটি দেখছেন, আপনারা কমেন্টস করবেন এবং এই যে হা না ভোট অনুষ্ঠিত হবে, সেই হা না ভোটের কতটুকু আপনারা জানেন, বা হায়ের পক্ষে কারা কারা রয়েছেন এবং নায়ের পক্ষে কারা কারা রয়েছেন, অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং আমরা সেই বিষয়গুলো আমরা আপনাদের মাধ্যমে জানতে পারবো এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে news721.tv-র মাধ্যমে আবারও গণভোট নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। দর্শক, আমরা আবারও একটু ফিরে যেতে চাই। এর আগে একটু বলতে চাই যে যেই এবারের যে গণভোটের যেই বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে, অর্থাৎ প্রাথমিকভাবে চারটি বিষয়কে প্রাধান্য দিয়ে কিন্তু গণভোটের প্রচারণা চলছে, যেখানে রয়েছে সাংবিধানিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু করা হয়েছে। সাংগঠনিক যে সাংবিধানিক যে পরিবর্তন, সেই পরিবর্তনে যদি গণভোট হাতে জয়যুক্ত হয়, তাহলে সাংবিধানিক যে পরিবর্তনগুলো রয়েছে, বিগত সময়ে আমরা দেখেছি সংসদে একটি দল সংখ্যাগরিষ্ঠতার কারণে তারা যে কোনো ধরনের আইন কিন্তু সংসদে একতরফা ভাবে পাশ করে ফেলেছে। কিন্তু এই গণভোটে যদি জয়যুক্ত হয়, তাহলে কিন্তু সংবিধানে কোনো ধরনের পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু বাধা সম্মুখীন হবে। সেই বাধাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং সেই সাথে সাথে যে নারী প্রতিনিধিত্ব, বিগত সময়ে কিন্তু সংসদে 50 জন নারী সংসদ সদস্য নির্বাচিত হতেন এবং এইবার কিন্তু যদি গণভোটে যদি জয়যুক্ত হয়, তাহলে কিন্তু নারীদের সংখ্যা বৃদ্ধি করে 100-তে উন্নত করা হবে এবং যে সরকারি গঠিত হবে তারাই কিন্তু এই কাজটি করবেন। রাষ্ট্রপতির ক্ষমতার ক্ষেত্রে যদি আমরা একটু বলতে চাই, তাহলে বলা যায় যে রাষ্ট্রপতি একটি পুতুলের মতন অবস্থানে থাকেন। রাষ্ট্রপতির কোনো ক্ষমতা থাকে না, প্রধানমন্ত্রী সবকিছু করেন এবং সেখানে কিন্তু যদি এই গণভোটে জয়যুক্ত হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতার একটি ভারসাম্য তৈরি হবে। এই বিষয়টা একটু যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। না, আপনি খুব চমৎকার ভাবে আপনি বিষয়টা উপস্থাপন করেছেন। তারপর আমি একটু অ্যাড করতে চাই যে বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা চালু আছে, সংসদীয় গণতন্ত্র চালু আছে। ইভেন বিশ্বের অনেক দেশে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে সংসদ নেতা যিনি হন, তিনি হচ্ছে সিংহভাগ ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে। এটা একটা আপনার সংসদীয় গণতন্ত্রের একটা, আমি বলবো যে আপনার প্রবলেম। তো আমাদের দেশের রাষ্ট্রপতি আবার একেবারে আপনি যেমনটা বলেন যে পুতুলের মতো, এটা সত্য কথা বলেছেন, তার হাতে কোনো ক্ষমতাই থাকে না। আপনি দেখেন প্রধানমন্ত্রী নিয়োগ, সে প্রধানমন্ত্রী নিয়োগ মানে শপথ পড়াবে। নিয়োগ বলতে সে শপথ পড়াবে, নিয়োগ তো জনগণই করে দিছে ভোটের মাধ্যমে। এবং উনি কি করে, প্রধান বিচারপতির বিষয়টা হচ্ছে উনি দেখেন। সেই ক্ষেত্রে দেখেন আপনি প্রত্যেকটা স্টেপ ওনাকে, ওই যে প্রধানমন্ত্রী যিনি নিয়োগ প্রাপ্ত হলেন বা জনগণের ভোটে আসলেন, সেই প্রধানমন্ত্রীর হচ্ছে আপনার পরামর্শ অনুক্রমিক করতে হয়। অর্থাৎ সে এককভাবে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না। ইভেন আমরা এটাও দেখেছি যে নিজস্ব দলীয় কোনো বড় মাপের সন্ত্রাসী, সেও কিন্তু প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি দ্বারা ক্ষমা পেয়ে গেছে। এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। আমার উপর অন্যায় হলো, আমার কোনো আপনার মতামত না নিয়ে আপনার রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিল। ভিকটিম আমি, অপরাধ যে করেছে সে অপরাধীকে কে আপনার ক্ষমা করবে? সে তো আমার সাথে পরামর্শ করতে হবে। আপনি আমার সাথে পরামর্শ না করে আপনি রাষ্ট্রপতি ক্ষমতা বলে হচ্ছে আপনি তাকে আপনি খালাস দিয়ে দিচ্ছেন, একজন ফাঁসির আসামি, তাকেও আপনি মুক্তি দিয়ে দিচ্ছেন। তো এখন আমি মনে করি যে এই যে নতুন যে সংস্কারটা হচ্ছে, তার মাধ্যমে রাষ্ট্রপতি পূর্বের চেয়ে কিছুটা হলেও ক্ষমতা প্রাপ্ত হবে এবং সে চাইলে আপনার প্রধানমন্ত্রীর অনেক কাজে ভেটোও দিতে পারেন এবং প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ না করে রাষ্ট্রের এবং জনগণের স্বার্থে কিছু পদক্ষেপ নিজেও নিতে পারবেন, যা রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে বলে মনে করি। দর্শক, আসলে শুনছিলেন যে এই যে রাষ্ট্রপতি, আমরা বিগত সময়ে কিন্তু দেখেছি যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, চিহ্নিত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যখন রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করলেন, তখন কিন্তু ক্ষমতা বলে, অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু তাকে
ক্ষমা করে দিয়েছেন। কিন্তু এই যে যদি হা ভোট জয়যুক্ত হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতি চাইলেও একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কিন্তু ক্ষমা করতে পারবেন না। সেক্ষেত্রে তার পরিবার এবং যে ভিকটিম রয়েছে, যারা যাদের যে যে বিবাদী রয়েছে, সেই বিবাদীর সম্মতিতে কিন্তু রাষ্ট্রপতি সেই কাজটি করতে পারবেন। এইটা কিন্তু যুক্ত হবে যদি হা জয়যুক্ত হয়। অন্যদিকে যদি সংসদের বিষয়টা বলি, সেক্ষেত্রে আপনারা গত নির্বাচনে দেখেছেন একটি দল সংখ্যাগরিষ্ঠতা সংখ্যা নিয়ে কিন্তু সংসদে তাদের কার্যক্রম শুরু করেছিলেন, এবং সেখানে কিন্তু দেখা গেছে যে কোনো আইনি পাশ করার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের বিরোধী দলের কোনো অনুমতি নিতে হয়নি। এখানে কোনো বাধা ছিল না, যার ফলে কিন্তু এই যে সংসদ ছিলেন, সেই সংসদ কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছেন, যার ফলে বিগত তিনটি যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই তিনটি নির্বাচন নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে যেই যদি হাকে যদি ভোট দেওয়া হয়, তাহলে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। সেখানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে 100 জন সিনেট নির্বাচিত হবে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, অর্থাৎ দুইটি কক্ষ গঠিত হবে, যেটি উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। এই উচ্চ কক্ষতে কিন্তু থাকবেন 100 জন সংসদ সদস্য, যারা নির্বাচিত হবে সারা বাংলাদেশে যে ভোটাররা ভোট দিবেন, সেই ভোটের সংখ্যানুপাতিক হারে যে ভোট পাবে যে দল, সেইভাবেই কিন্তু এই জাতীয় সংসদে উচ্চ কক্ষ গঠিত হবে। যার ফলে যে নিম্ন কক্ষে 200 সংসদ সদস্য থাকবে, সেই সংসদ সদস্যরা চাইলেই কিন্তু একটি আইন পাশ করে ফেলতে পারবে না, কারণ উচ্চ কক্ষের অনুমতি ছাড়া কিন্তু সেই সেই আইনটি কিন্তু পাশ হবে না। এক্ষেত্রে যদি এই যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ গঠনের মাধ্যমে যে একটি ক্ষমতার ভারসাম্য তৈরি করা, সেই ক্ষমতার ভারসাম্যটি তৈরি হবে। অন্যদিকে বিরোধী দলীয় ভূমিকা, আপনারা জানেন যে এই যে বিগত আমরা একটু যে আপনার কাছ থেকে যে কিছুক্ষণ আগে শুনছিলাম যে বিরোধী দলের কোনো ধরনের ভূমিকা থাকে না। এই যে এখানে হা ভোটের যদি জয়যুক্ত হয়, সেক্ষেত্রে যেই দলে ক্ষমতায় যাবে, সেই দল কিন্তু এই হার কারণে কিন্তু তাদের যে নির্বাচনের বা সংসদ গঠনের ক্ষেত্রে যে ভারসাম্যটা সেটা তৈরি করবে। এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে বিরোধী দলের ভূমিকায় বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন, যেই জিনিসগুলো বিগত সময়ে কিন্তু ছিল না। যার ফলে যে বিরোধী দল থেকে স্পিকার নির্ধারণ করা, যার ফলে এই স্পিকার নির্ধারণ করার না কারণে কিন্তু বিরোধী দল কোনো ধরনের মত প্রকাশ করতে পারেনি বা বাধার সম্মুখীন হয়েছে। তো এই জিনিসটা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন, আসলে এই বিষয়টা আসলে যেটা আমি বলেছিলাম যে আমার পিছনের আলোচনায়, যে বিরোধী দলকে একেবারে পাশ কাটে ক্ষমতাসীন দল সব কাজগুলো একা করত, সেই সুযোগটা এবার যদি গণভোটে জয়যুক্ত, সেটা থাকছে না। ফলে হচ্ছে কি আপনার, যে একজন স্পিকার ক্ষমতাসীন দল থেকে নির্বাচিত হলেও ডেপুটি স্পিকার কিন্তু বিরোধী দল থেকে নির্বাচন করতে হবে। এর ফলে আপনার বিরোধী যে দল মতের আপনার সংসদ সদস্যরা আছে, তারা তাদের মত প্রকাশটা সঠিকভাবে করতে পারবে বলে আমরা আশাবাদী। কারণ বিগত সংসদে আমরা দেখেছি যে আপনার ক্ষমতাসীন দলের একজন এমপিকে গান গাওয়ার জন্য 10 মিনিট সময় দেওয়া হয়েছে, কিন্তু বিরোধী দলের একজন এমপিকে আপনার তার এলাকার জনগণের কথাটা সংসদে তোলার জন্য সময় দেওয়া হচ্ছে না। আপনার টাইম বেঁধে দিচ্ছে 2 মিনিট, এর বেশি সময় দেওয়া হচ্ছে না। কিন্তু যখন ক্ষমতাসীন দলের একজন এমপি সে গান গাইবে, বলছে আমি গান গাইবো, আমাকে 2 মিনিট সময়, তাকে 5 মিনিট 10 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টা থাকছে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার, আমরা তো সবসময় একটা কথা বলি যে রাষ্ট্রটা সকলে মিলেই রাষ্ট্র আমরা পরিচালনা করব, বিরোধী দল তো রাষ্ট্রের বাহিরের কেউ না। আপনি ধরেন যদি 100 ভোটার হয়, কেউ যদি আপনার 51 ভোট পায়, কেউ 49 ভোট পায়, তাহলে 51 ভোট জয়যুক্ত হলো, কিন্তু 49 ভোট যে আপনার পরাজিত হলো, কিন্তু পরাজিত হওয়ার পরেও কিন্তু তার বিশাল একটা সমর্থন তো আছে। তাহলে আপনি এত বিশাল এক সমর্থন, আপনি সেটাকে উপেক্ষা করে, একটা বিশাল জনগোষ্ঠীর সমর্থন মতামতকে উপেক্ষা করে আপনি সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে তো যে কোনো কাজ করতে পারেন না। বিরোধী দলকে যখন আপনি কাজে লাগাবেন, তখন রাষ্ট্রের উন্নয়ন হবে। বিরোধী দল যখন আপনার কাজ করবে, তখন হচ্ছে আপনার ক্ষমতাসীন দলের
ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে, চেক এন্ড ব্যালেন্স হবে। ক্ষমতাসীন দল একতরফা ভাবে সবকিছু করতে পারবে না। এই চেক এন্ড ব্যালেন্সের জন্যই কিন্তু উচ্চকক্ষ গঠন করা হচ্ছে। যেমনটা আপনি বললেন যে এখন আর 300 এমপির মধ্যে চাইলে 200 এমপি দ্বারা আপনি যে কোনো আইন পাশ করা যাচ্ছে না। ইভেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আপনি নিম্নকক্ষে যে কোনো আইন পাশ করতে পারেন, কিন্তু সেটা উচ্চকক্ষে বাধাগ্রস্ত হবেই হবে যদি সেটা রাষ্ট্র এবং জনগণের জন্য কল্যাণকর না হয়। কারণ ওই 100 জন কিন্তু আপনার কোনো একক দল থেকে আসছে না, সেখানে সংখ্যানুপাতিক হওয়ার কারণে আপনার ছোট ছোট দলগুলো কিন্তু প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে। তো সেক্ষেত্রে শুধুমাত্র রাষ্ট্রের জন্য কল্যাণকর হয় এমন আইনগুলি উচ্চকক্ষে পাশ হবে বলে আমরা আশা রাখি। দর্শক, News71.tv-র বিশেষ আয়োজন ম্যাজিস্টার ডায়াগনস্টিক কেয়ার নিবেদিত নির্বাচনের হাওয়া। আজকে আমাদের অতিথি হিসেবে এসেছেন মুন্সিগঞ্জের যে 24-এর গণ অভ্যর্থন, যেই সরকার পতনের যে আন্দোলন হয়েছিল, যেই বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা সোহাগ আহমেদ। আমরা তার কাছ থেকেও শুনছিলাম যে আসলে গণভোটের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো, সে বিষয়ে আমরাও আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে গণভোটের যদি ভোট দেওয়া হয়, তাহলে আসলে সাধারণ মানুষ, জনগণ, যে ভোটাররা রয়েছে বাংলাদেশের, সেই ভোটাররা কতটুকু উপকৃত হবে। এই যে দেখেন বিচার বিভাগ, যে বিচার বিভাগের স্বাধীনতার কথা এখানে বলা হয়েছে, দেশের বিচার ব্যবস্থার স্বাধীনভাবে কাজ করবে। অর্থাৎ যদি গণভোটে হাকে ভোট দেওয়া হয়, তাহলে এখানে বলা হচ্ছে যে যদি যে যে হা যদি জয়যুক্ত হয়, তাহলে বিচার বিভাগ কিন্তু স্বাধীনভাবে তাদের কাজ করতে পারবে। সরকারের অধীনে কিন্তু তাদের যে বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতা থাকবে না। অন্যদিকে ক্ষমতার যে ভারসাম্যর কথা বলা হয়েছে, যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্যর কথা বলা হয়েছে, এখানে কিন্তু দর্শক একটা জিনিস আপনারা জানেন যে এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতায়, আমরা কিছুক্ষণ আগেও কিন্তু আমাদের আজকের অতিথি তিনি বলছিলেন যে এই যে ভারসাম্য না থাকার ফলে কিন্তু বিভিন্ন সময় এই বিভিন্ন ধরনের অনিয়ম ঘটে যায়। সেই জায়গা থেকে কিন্তু উত্তরণের একটি সুযোগ এসেছে। অন্যদিকে সাংবিধানিক সংশোধন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না, উচ্চ কক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাশ করতে হবে। অর্থাৎ এই যে আমরা কিছুক্ষণ আগেও এই বিষয়গুলো কথা বলছিলাম, যে এই সংবিধানের যে আইন পাশ করা, সংবিধানে কোনো কাটছাট করা, সংবিধানে কোনো পরিবর্তন তৈরি করা, সেক্ষেত্রে কিন্তু এই যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ তৈরি হওয়ার ফলে কিন্তু এখানেও কিন্তু যে জনগণের যে ইচ্ছার প্রতিফলন, সেই ইচ্ছার প্রতিফলনটি এখানে ঘটবে। অন্যদিকে প্রধানমন্ত্রীর মেয়াদ, দর্শক আপনারা জানেন যে এই যে বাংলাদেশে বিগত সময়ে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির যিনি প্রধানমন্ত্রী ছিলেন, বেগম খালেদা জিয়া, তিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের। এবং যেই সরকারের পতন হয়েছিল ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, সেই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু 5বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু এই যে 5বারের প্রধানমন্ত্রী হওয়ার পিছনে যেই গল্পগুলো তৈরি হয়েছিল, সেই গল্পগুলো নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে। কিন্তু এই যে হা ভোট এবং না ভোট, এই হা যদি জয়যুক্ত হয়, তাহলে কিন্তু এখানে প্রধানমন্ত্রীর মেয়াদের কথা বলা হয়েছে 10 বছর। এই বিষয়টা আসলে যদি বলেন যে আসলে এটা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংস্কার রাষ্ট্রে, যা আমরা জনগণ, ইভেন যারা জুলাই যুদ্ধে, আমরা সবসময় একটা কথা মনে রাখি যে অতিমাত্রার ক্ষমতা মানুষকে স্বৈরাচার হতে বাধ্য করে। আর আমাদের দেশের যে কাঠামোটা হচ্ছে, আপনার একই ব্যক্তি বারংবার আপনি হচ্ছে নির্বাচিত বা অনির্বাচিত বা যে কোনো ভাবে হোক ক্ষমতায় আসছে। এতে হচ্ছে কি, আপনি দেখেন, এটা একেবারে সাম্প্রতিক ঘটনা যে বিগত সরকার কিন্তু আপনার একাধিকবার ক্ষমতা থাকার ফলেই কিন্তু সে তার ক্ষমতা পাকাপোক্ত করতে পেরেছে, মজবুত করতে পেরেছে। এবং সে তার বিভিন্ন ক্ষেত্রগুলোতে, রাষ্ট্রের বিভিন্ন আপনার পয়েন্টগুলোতে সে নিজস্ব লোক বসিয়ে সে তার ক্ষমতা পাকাপোক্ত করে আপনার এত বড় রকমের আপনার অপরাধ, দুর্নীতি, অপশাসন আপনার করতে পেরেছে। আপনি দেখুন আয়নাঘরের যে বিষয়টা, আপনি আমাকে একটু বলবেন যে বর্তমান বিশ্বের কোন সভ্য রাষ্ট্র কি এই কাজের সাথে যুক্ত হতে পারে? যেই রাষ্ট্রের কাজ হচ্ছে তার নাগরিককে নিরাপত্তা দেওয়া,
সেই রাষ্ট্রই যদি নাগরিকের প্রাণ নাশের কারণ হয়, সেই রাষ্ট্রই যদি নাগরিকের আপনার জীবনকে ধ্বংস করে, এটা আপনি কিভাবে নেবেন? এটা সভ্য রাষ্ট্র হিসেবে তো এটা আমরা চাই না কখনো। তো এই যে ব্যক্তি যে অধিক মাত্রা ক্ষমতায়িত যাতে না হয়, এবং অন্যান্য ব্যক্তিও যাতে আপনার এই জায়গাটায় বসতে পারে, প্রধানমন্ত্রী আসনে বসতে পারে, দায়িত্ব পালন করতে পারে, এই জন্য এই এই ধারাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারা, যে একজন ব্যক্তিকে লিমিটেশনের মধ্যে রাখা। আপনি যে দেখবেন আমেরিকাতেও কিন্তু আছে, তারা কিন্তু হচ্ছে 4 বছর করে সর্বোচ্চ 8 বছর থাকতে পারে। ইভেন বিশ্বের অনেক দেশে পাবেন আপনি, যেসব দেশে হচ্ছে আপনার 2বারের বেশি অথবা 3বারের বেশি একটা নির্দিষ্ট মেয়াদের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা থাকতে পারে না। এটার ফলে আশা করি আপনার, যেটা আমি বারবার বলছি, যে এই সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে স্বৈরতন্ত্রকে বিলুপ্ত করা। এই সংস্কার যদি আপনার পাশ হয়, গণভোটে যদি জয়যুক্ত হয়, জনগণ যদি তাদের একটি নতুন বাংলাদেশ চায়, যে বাংলাদেশ হবে সাম্য, ন্যায় ভিত্তিক এবং ইনসাফের রাষ্ট্র, তাহলে অবশ্যই গণভোটে আপনার হাকে জয়যুক্ত করাতে হবে। অন্তত পক্ষে ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও হাবুটকে জয়যুক্ত করাতে হবে। এর ফলে স্বৈরতন্ত্র বিলুপ্ত হবে এবং নতুন ধারা আপনার হচ্ছে রাজনীতি বলুন এবং সমাজনীতি বলুন, সব নতুন ধারা আপনি ইনশাল্লাহ চালু করতে পারবেন। দর্শক, News74.tv নির্বাচনের বিশেষ এই আয়োজন ব্যারিস্টার ডায়াগনস্টিক কেয়ার নিবেদিত নির্বাচনের হাওয়া। আজকে আমরা গণভোট নিয়ে আলোচনা করছিলাম এবং এই গণভোটের যে সুফল, সেই সুফলগুলো কিন্তু আমরা আলোচনা করছিলাম এবং সারা বাংলাদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলগুলো কিন্তু এই হা না ভোটের মধ্যে কিন্তু অংশগ্রহণ করছে এবং এই হা না ভোটের মধ্য দিয়ে কিন্তু নির্বাচন করা হবে, একটি সরকার গঠিত হবে। সেই সরকার কিভাবে চলবে, সেই কিভাবে চলার জন্য এই হানা ভোটের একটি সংস্কারের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হবে। যে সরকার পরিচালিত হবে, হা যদি জয়যুক্ত হয় তাহলে এই পরিবর্তনের মধ্য দিয়ে, আর যদি না জয়যুক্ত হয় তাহলে আমরা শুনছিলাম আমাদের অতিথির কাছ থেকে যে সে পূর্বের যেই স্বৈর সরকার গঠিত হওয়া, ধীরে ধীরে একটি স্বৈরতান্ত্রিক দিকে চলে যাওয়া এবং ভবিষ্যৎ যেই নাগরিকরা রয়েছে সেই নাগরিকদের যেই নাগরিক অধিকার যে বিলম্বিত হওয়া, নাগরিক অধিকার নিয়ে বৈষম্য সৃষ্টি হওয়া, সেই সৃষ্টির কথাটাই কিন্তু আমাদের আজকের অতিথি তিনি বলছিলেন। দর্শক, আপনারা কে কোথা থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা হায়ের পক্ষে কারা কারা রয়েছেন এবং নায়ের পক্ষে কারা কারা রয়েছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন। দর্শক, শেষ বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব, বাংলাদেশের তথ্য প্রযুক্তির বর্তমান বাংলাদেশ, বর্তমান বিশ্ব। সেই তথ্য প্রযুক্তি যে একজন নাগরিকের 5টি মৌলিক চাহিদা ছিল, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সেই সাথে কিন্তু যুক্ত হয়েছে ইন্টারনেট, অর্থাৎ যে তথ্য প্রযুক্তি। সেই তথ্য প্রযুক্তির কথা এখানে বলা হয়েছে মৌলিক অধিকার। আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন অবাধে ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকার বাড়বে। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন যেই যেই আপনার তথ্য প্রযুক্তি সরবরাহকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে নাগরিকদের বিভিন্ন ভাবে কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে। সেখানেও কিন্তু একটি যুক্ত হতে যাচ্ছে যে যদি এই হা ভোট জয়যুক্ত হয় তাহলে কিন্তু নাগরিকদের একটি বিপ্লব ঘটবে, অর্থাৎ নাগরিকদের যে অনলাইন সেবার যেই মাধ্যমটা, সেই সেবার মাধ্যমটা কিন্তু প্রসারিত হবে। দর্শক, News71.tv-র সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই এবং দেশে বিদেশে থেকে News71.tv-র এই নির্বাচনী হাওয়া অনুষ্ঠানটি যারা দেখছেন অবশ্যই কমেন্টস এবং শেয়ার করবেন এবং এই আপনাদের মতামত তুলে ধরবেন। আজকের আমাদের অতিথির সর্বশেষ একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলবেন এবং তার শেষ কথা দিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা শেষ করতে যাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে এবং এই যে বৈষম্যের বিরুদ্ধে যে বাংলাদেশে অনুষ্ঠিত হলো একটি বৃহৎ ছাত্র জনতার আন্দোলন, সেই ছাত্র জনতার পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান? আমি News71-এর মাধ্যমে যে সকল দর্শক আপনার আমাকে এখন শুনতে পাচ্ছেন, আমি সকলের কাছে শুধু একটি অনুরোধ করব যে আগামী 12ই ফেব্রুয়ারি যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, দয়া করে আপনারা সকলে নির্বাচন কেন্দ্রে যাবেন
এবং অবশ্যই অবশ্যই গণভোটে হাকে ভোট দিয়ে হাকে জয়যুক্ত করবেন। যদি আমরা একটি নতুন বাংলাদেশ চাই, যেখানে থাকবে প্রতিটা নাগরিকের ন্যায্য মর্যাদা, থাকবে সমতা, থাকবে ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা, তাহলে অবশ্যই গণভোটে হায়ের বিকল্প নেই। এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আমরা একটি সুস্থ সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, অবশ্যই গণভোটে হা জয়যুক্ত করতে হবে। তাই জনগণের কাছে আমি পুনরায় বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা 12ই ফেব্রুয়ারি অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং গণভোটে হাকে জয়যুক্ত করবেন। দর্শক, এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আবার দেখা হবে অন্য কোনো নির্বাচনের হাওয়া নিয়ে।